দেখো তোমাদের এই যে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাকা, এখানে প্রথম অধ্যায়ে যেটা আলোচনা হয়েছে, প্রথমে আছে ভাষা বিজ্ঞান, তারপর তার শাখা পোশাকা নিয়ে আলোচনা। তো ভাষা বিজ্ঞানটা কি? সাধারণত প্রত্যেকটা যেমন বিজ্ঞানের আলাদা আলাদা ভাগ আছে, সায়েন্সের অনেক রকম ভাগ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম বিভিন্ন রকম ভাগ আছে, বায়োলজি। তেমনভাবে ভাষারও বিজ্ঞান আছে। তো ভাষার বিজ্ঞানটা কি? ভাষা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করাটাই ভাষা বিজ্ঞান। এবার বিজ্ঞানসম্মত আলোচনা বলতে কি, সেই ভাষাটাকে পোস্টমর্টম করা হবে। ঠিক আছে? ভাষাকে পোস্টমর্টম করে ভাষার উৎপত্তি, কোথা থেকে আহ, সৃষ্টি হয়েছে, বর্তমানে তার পজিশন কী, এইগুলো সব আলোচনা করা, যার মাধ্যমে সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান। আর সেই আলোচনাগুলোই আবার বিজ্ঞানের যেমন বিভিন্ন শাখা থাকে, সেরকমভাবে ভাষা বিজ্ঞানও তার বিভিন্ন শাখা পোশাকার মাধ্যমে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সমগ্র যে আলোচনা করা হয়েছে সবটাই ভাষা বিজ্ঞানের মধ্যেই পড়বে। ভাষাকে বিভিন্নভাবে ভাগ করে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন কি, মনে করো ডাক্তারির ভাষায় যেমন থাকে, যেমন মানবদেহে অনেক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে আলাদা আলাদা সার্জন থাকে। ঠিক আছে? আলাদা আলাদা বিষয় থাকে, সেগুলো আলাদা পড়াশুনো থাকে। ঠিক সেরকমভাবে ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে ভাষাবিজ্ঞানটা একটা মানবদেহ, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ বাক্য, হ্যাঁ, শব্দ, পদ, হ্যাঁ, ধ্বনি, বর্ণ, এরকম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ভাষাবিজ্ঞান, অর্থাৎ শাখা পোশাকাগুলো। আচ্ছা, এর একটা আরোহমূলক পদ্ধতি। এটা কি বলছে? বিজ্ঞানের যেমন অন্য শাখা পোশাকা আছে, ঠিক সেরকম অন্য শাখার মতোই ভাষাবিজ্ঞানের গতি হলো বিশেষ থেকে সাধারণের দিকে। এটা হচ্ছে আরোহমূলক পদ্ধতি। মানে কি, একটা বিশেষ ভাষাবিজ্ঞানের একটা বিশেষ দিক, সেটা দুর্বোধ্য, সেই দুর্বোধ্য জিনিসটাকে সুবোধ্যতে নিয়ে আসতে হবে, সহজে বোঝা যাবে। এই যে বোঝার যে পদ্ধতি, সেটাকে আরোহমূলক পদ্ধতি বলা হচ্ছে। এই মনে করো, যদি সেই শাখা নিয়ে পড়া না হতো, তাহলে সেই বিষয়টা দুর্বোধ্য থেকে যেত। মনে করো বিজ্ঞানের কোনো এই মনে করো ইএনটি বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, তার আমাদের কাছে যেটা দুর্বোধ্য, কারণ আমরা সেটা পড়িনি, তাই যারা সেটা পড়ে ডাক্তারি করছে তাদের কাছে সেটা সুবোধ্য। তাহলে এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিটা আমাদের নলেজটা আসছে, সেটা হচ্ছে আরোহমূলক পদ্ধতি। বিশেষ এক ঘটনাটাকে সাধারণ করা। ঠিক আছে? আচ্ছা, এটা অনেকগুলো স্টেপ আছে যার মাধ্যমে এগুলো সম্পন্ন হচ্ছে। প্রথম তথ্য সংগ্রহ করা হয়, তারপর সেটা নথিভুক্ত করা হয়। ঠিক আছে? মানে তথ্যটা কী সেটা সংগ্রহ করা হলো, সেটা একটা জায়গায় কোনো জায়গায় সংগ্রহ করা হলো, নথিভুক্ত করা হলো, তারপর সেটাকে বিচার বিশ্লেষণ করা হচ্ছে, সেটা নিয়ে অ্যানালাইজ করা হচ্ছে। তারপর সেটার ডেসক্রিপটিভ একটা করা হলো, সেটা নিয়ে লেখা হলো যে আসল বিষয়টা এইটা। তারপর সেটা এক এক করে ধাপে ধাপে বিশ্লেষণ করা হলো। ঠিক আছে? এইবার এই বিশ্লেষণের পরে সেটা বিভিন্ন রকম থিসিস করে, যা মানে বিশ্লেষণের মাধ্যমে সেটাকে সার্বিক ব্যবহারের উপযোগী করে তোলা, মানে সবাই যাতে বুঝতে পারে সেইভাবে জিনিসটাকে আয়ত্ত করা। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হাইপোথিসিস করার পরে সেটাকে ভ্যারিফাই করতে হবে। নেক্সট স্টেপটা হচ্ছে সেটাকে ভ্যারিফাই করতে হবে। যে ভ্যারিফাই মানে কি, যে আমি যেটা করলাম সেটা সঠিক ব্যাখ্যা কিনা। এই ভ্যারিফাইয়ের পরে তারপরে আসে লিঙ্গুইস্টিক ল। এইভাবে ভাষার বিজ্ঞানসম্মত চর্চায় হচ্ছে এগিয়ে চলে ধাপে ধাপে। ঠিক আছে? অর্থাৎ এই লিঙ্গুইস্টিক ল মানে ওটা একটা আইনে দাঁড়িয়ে গেল, লতে দাঁড়িয়ে গেল, যে এটাই হবে, মানে এইভাবে এইটা করলে এইখানে এই পজিশানে আসবে। তার আগে এত স্টেপ আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো এই যে ভাষা বিজ্ঞানে মুখের ভাষার চর্চাকে গুরুত্ব দেওয়া হয়, লিখিত ভাষা বিজ্ঞান কিন্তু আলোচনায় আসে না। তার মানে কি, মানুষ তো লক্ষ লক্ষ বছর আগে কথা বলতে শিখেছিল, তারপরে এসছে লিপি বা বর্ণের উদ্ভব হয়েছে মাত্র এই 5-7 হাজার বছর আগে। তাই বলছে যে মানুষের মুখের যে ভাষা, সেটা লিখন পদ্ধতি সবসময় প্রকাশ করতে পারে না। ঠিক আছে? মুখের ভাষাকে হুবহু প্রকাশ করতে পারে না লেখার মাধ্যমে। তাই ধ্বনিকে বিশ্লেষণ করা হয়েছে। ধ্বনি মানে মুখের আওয়াজ, সেটাকেই বিশ্লেষণ করা হয়েছে। ভাষাবিজ্ঞানে কিন্তু এইটাকেই গুরুত্ব দেওয়া হয় বেশি। অর্থাৎ আগে আমরা কথা বলি, তারপর কিন্তু সেটা খাতায় লিখি, তারপর সেটা বাক্যে বা শব্দে ব্যবহার করা হয়। আগে আমরা মুখে কথা বলি, তারপর সেটা ব্যবহার করা হয়। ভাষাবিজ্ঞানেরও কিন্তু তাই এই কথা নিয়েই, মুখের কথাটা নিয়েই বিশ্লেষণ করে। আচ্ছা, এরপর ভাষাবিজ্ঞানের কয়েকটা ভাগ আছে, যেমন তুলনামূলক ভাষাবিজ্ঞান,
ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, এই ভাষাবিজ্ঞানের তিনটে প্রচলিত শাখা। আচ্ছা, তুলনামূলক ভাষাবিজ্ঞান এইটা কি? এটা সূত্রপাত করেছিলেন উইলিয়াম জোন্স 1786 সালে। তুলনা বলতে কি? মনে করো আমরা কথা বলছি বাংলা ভাষায়, আবার কেউ কথা বলছে সংস্কৃত ভাষায়, কেউ কথা বলছে আরবি ভাষায়, কেউ উর্দু ভাষায়, কেউ ফার্সি ভাষায়, এক একজন মানুষের ভাষা বিভিন্ন রকম। তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? এই ভাষাগুলোকে একটা লিঙ্ক খোঁজা। যেমন ইংরাজিতে বলা হয় মাদার, বাংলায় বলা হয় মা, সংস্কৃতে বলা হয় মাতা। টার্ম একই রকম লাগছে না শুনতে? একই রকম লাগছে না সব শুনতে? সব মা দিয়ে আসছে। তাহলে এই তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? এই লিঙ্কগুলো খোঁজা, খুঁজে এর যে উৎস, এই যে ভাষাগুলো একই রকম হচ্ছে সেগুলো কোথা থেকে এসছে, এই যে সোর্সটা বের করা। তুলনার মাধ্যমে মূল যে সোর্স, কোথা থেকে ভাষাটা এসছে সেটা বের করা, এইটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। ঠিক আছে? স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি এই শব্দগুলোর মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন ভাষার মধ্যে। দেখা যাচ্ছে তিনি বিচার করে বিশ্লেষণ করে দেখলেন, বিভিন্ন রকমভাবে রিসার্চ করে দেখলেন এগুলো এসছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ঠিক আছে? এরকমভাবে ভাষার অনেক ভাগ আছে, মূল সোর্স। এবার তোমরা ভাবো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কী পড়েছিলে? এইগুলো কিন্তু পড়েছিলে, ইন্দো ইউরোপীয়র ভাগ, ইন্দো ইরানীয় থেকে কীভাবে চেঞ্জ হয়ে হয়ে বাংলা ভাষায় এসছে। এবার সেই চেঞ্জেসগুলো এবার তোমরা তখন পড়েছিলে ভাগটা আলোচনা, এবার এখন যেটা পড়ছো ভাগটা কীভাবে করা হয়েছিল সেইটা আলোচনা। বোঝা গেল? আচ্ছা, এইবার আসছি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। নেক্সট যে ভাষাবিজ্ঞানের শাখা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞান কী করে? এই দুটোর মধ্যে শাখাগুলোর মধ্যে পার্থক্য করে, যে কোনটা কোন ভাষা, মিল খুঁজে বের করে। আচ্ছা, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি? সেটা হচ্ছে এই ভাষার ইতিহাস, অর্থাৎ এই ভাষা কিভাবে বিভিন্ন রকম ধ্বনি পরিবর্তন বা বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে কিভাবে ক্রিয়া করছে সমাজে। ঠিক আছে? অর্থাৎ আমরা যে ভাষাটা বলছি তার ব্যাকরণগত দিকগুলো কিভাবে রূপান্তরের মাধ্যমে, কিভাবে কালগত পরিবর্তনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষাটা পেয়েছি, সেটা স্টেপগুলো ভাবা। একটা সোর্স ভাবলাম, একটা স্টেপ ভাবলাম। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান অর্থাৎ ভাষার ইতিহাস বের করা, এর মাধ্যমে যে কালগত রূপান্তর হচ্ছে, মানে বাংলা ভাষা আমরা এখন বলছি, এর আগের স্টেপ ছিল প্রাকৃত ভাষা। ঠিক আছে? সংস্কৃতর আদি স্টেপ ছিল বৈদিক সংস্কৃত। ঠিক আছে? এই যে স্টেপগুলো, এটা বের করা হচ্ছে ভাষার ইতিহাসের কাজ, তার নাম ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। আচ্ছা, বর্ণনামূলক ভাষার বিজ্ঞান আবার ভাষার ইতিহাস বা অতীত এগুলো কোনো কিছু নিয়েই মাথা ব্যথা নেই। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান যেটা সমাজে প্রচলিত আছে, যেটা চলছে, সেই ভাষাটাই বিচার বিশ্লেষণ করা, সেইগুলোকেই ব্যাকরণের আকারে ভাঙা, বাক্য, শব্দ, হ্যাঁ, এই যে গঠনমূলক বা অর্থমূলক বিভিন্ন দিক দিয়ে সেই যে প্রচলিত ভাষা সেটাকে ভেঙে বিচার বিশ্লেষণ করা। ঠিক আছে? এটা হচ্ছে এই নামের মধ্যেই রয়েছে। বর্ণনামূলক মানে কি? ভাষাটার বর্ণনা করা। ঠিক আছে? যে ভাষাটা কীভাবে ব্যাকরণগতভাবে গঠিত হয়েছে। এর জন্য কী কী আছে? ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। আচ্ছা, ধ্বনিতত্ত্ব কি? ধ্বনিতত্ত্ব হচ্ছে একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ। অর্থাৎ ধ্বনি কী কী? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এই ধ্বনিগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা। রূপতত্ত্ব কি? এই যে পদের গঠন, পদের যে ছোট ভাষার একক, এইগুলো যে একক রূপের নানা প্রযুক্তি, অর্থাৎ এই যে পদের গঠনগুলো নিয়ে বিশ্লেষণ করা। ঠিক আছে? আচ্ছা, আর আছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের বিষয় হচ্ছে বাক্যকে নিয়ে বিশ্লেষণ করা। তাহলে দেখো, প্রথমে ধ্বনি হলো, তারপরে পদ হলো, তারপরে পদগুলো একের পর এক গঠন হয়ে বাক্য গঠিত হয়। তাহলে এই বাক্যকে নিয়ে আলোচনা করা, বিচার বিশ্লেষণ করা। শব্দার্থ তত্ত্বের বিষয় হলো শব্দের অর্থ পর্যালোচনা করা। যা শব্দের অর্থ পর্যালোচনাকে যদিও ডিটেলসে পরবর্তীতে আসবে, তবে একটা সংক্ষেপে বলে দিই। শব্দার্থের অর্থ আলোচনা, এখানে আবার কী আছে, কী হতে হবে, শব্দার্থের অর্থ তো একই হবে, তাই তো? কিন্তু এর আলোচনাটা কি? এখন মনে করো শব্দার্থ সবসময় যুগে যুগে পাল্টেছে। আমরা এখন অন্ন মানে কী বুঝি? ভাত। হরিণ মানে একটা পশু। ঠিক আছে? কিন্তু একটু যদি অতীতে যাওয়া যায়, অন্ন মানে যে কোনো খাবারকে অন্ন বলে বোঝাতো। বোঝা গেল? তাহলে এই যে ব্যুৎপত্তিগত অর্থ, এই শব্দার্থের সঙ্গে
প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের যে ডিফারেন্ট, কখনো কি হয়েছে শব্দার্থের মানেটা কমে গেছে, কোনো সময় সেটা বৃহৎ হয়েছে, ব্যাপক আকার নিয়েছে, হ্যাঁ, কোনো সময় টোটালটাই পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে শব্দার্থের পরিবর্তন। মানে কি, অন্য মানে ভাত ছিল, আগে ছিল যে কোনো খাবার, অর্থাৎ বৃহৎ একটা ভাব বোঝাতো, এখন শুধু ভাত, সেটা সংকীর্ণ হয়ে গেছে, শব্দার্থ সংকুচিত হয়ে গেছে। মনে করো হরিণ মানে কি, হরিণ মানে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ যে হরণ করে, যে কেড়ে নেয়, তাকে হরিণ বলে। কিন্তু এখন হরিণ মানে একটা নির্দিষ্ট পশু বলছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু টোটালে মানে পাল্টে গেছে। অন্যটা কি ছিল, একই গোত্রীয় কিন্তু ছোট হয়ে গেছে, একটা নির্দিষ্ট খাবারে পৌঁছে গেছে, আর এটা টোটাল মানেই পাল্টে গেছে। আচ্ছা, ধ্বনিবিজ্ঞানের আলোচনার আরেকটা বিষয় হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে। এটা কিন্তু ধ্বনিবিজ্ঞানের আলোচনার একটা মূল বিষয়। মানে কি, আমাদের বাকযন্ত্র মানে কি, যার দ্বারা আমরা কথা বলি, ঠিক আছে। তো এই বাকযন্ত্রের সাহায্যে কথা বলতে গেলে কোন কোন পার্ট আমাদের লাগছে মুখের মধ্যে বাকযন্ত্রের, সেগুলোর উপরে ধ্বনিবিজ্ঞান আলোচনা করে, ঠিক আছে। মনে করো যেগুলো ওষ্ঠধ্বনি, প ফ ব ভ ম, এই প ফ ব আমরা ঠোঁট দ্বারা উচ্চারণ করছি, ঠোঁট লাগছে, শ্বাসবায়ু বের করতে গেলে ঠোঁটটা লাগছে, ঠিক আছে। এগুলোকে ঠোঁটের নাম হয়ে গেলে ওষ্ঠধ্বনি। কিছু কিছু আছে নাকের সাহায্যে উচ্চারিত হচ্ছে, নাসিক্য ধ্বনি বলা হচ্ছে, ন ম ইঙ, এগুলো নাক ছাড়া উচ্চারণ করা যাবে না। এই যে বিশ্লেষণ করা, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের একটা ধ্বনিবিজ্ঞানের মূল আলোচনা। আচ্ছা, এইবার ভাষা বিজ্ঞান, এর আবার দুটি ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, আর একটা ফলিত ভাষা বিজ্ঞান। প্রধান ভাষা বিজ্ঞানের শাখাগুলো হচ্ছে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, হ্যাঁ। এইগুলো হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞানের হচ্ছে আলোচনার বিষয়। তো এইগুলো পরবর্তী অধ্যায়ে রয়েছে। তোমাদের এই অধ্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা। তো এই ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে আছে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা ভাষা বিজ্ঞান আর শৈলী বিজ্ঞান, ঠিক আছে। সমাজ ভাষা বিজ্ঞান কি বলছে, সমাজে আমরা ভাষা কিভাবে সমাজে কাজ করছে, সমাজের উপর প্রভাব বিস্তার করেছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞানের কাজ। সমাজ ভাষা বিজ্ঞানে কি, বিভিন্ন শ্রেণীর মধ্যে যে ভাষার ভিন্নতা, ঠিক আছে, একই সমাজে বাস করছে। এই যে মনে করো যারা ঝুপড়ি বা বস্তিতে থাকে তাদের মুখের ভাষা, আর যারা স্কুলে পড়াচ্ছে তাদের মুখের ভাষা, ঠিক আছে। এই যে পার্থক্যগুলো হয় একই সমাজে বাস করে, এটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। এরও ভাগ আছে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, বর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, আর প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। আচ্ছা, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের কী আছে, ভাষার বক্তা, শ্রোতা আর উপলক্ষ, এগুলোর উপরে বেস করে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান যে বিভিন্ন রকম বৈচিত্র্য আসে, ঠিক আছে। তো এই যে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের, মনে করো বক্তা, প্রথমে বক্তার পরিচয়, অর্থাৎ সে কোন পরিচয়ে বিলং করছে, ঠিক আছে, তার পরিচয়টা কী। সে শিক্ষক হলে সে একরকম কথা বলবে, ডাক্তার হলে একরকম কথা বলবে, বা রাজনৈতিক নেতা হলে তা একরকম কথা বলবে। প্রত্যেকের মুখের ভাষা তার একটা সংলাপ দ্বারা মানুষের চরিত্র বোঝা যায়, ঠিক আছে। তাহলে বক্তা কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সে নারী, মেয়েদের কথা, মেয়েলি কথা একরকম, পুরুষের কথা একরকম, সে বয়স অনুযায়ী কী কথা, বাচ্চাদের যে কথা, বড়দের সঙ্গে সে কথা অনেক পার্থক্য আছে, সে কোন সামাজিক স্তরে রয়েছে তার মধ্যে পার্থক্য, সে কী কাজ করে সেটা তো বললামই, হ্যাঁ। এমনকি কোন সম্প্রদায়, হিন্দু মুসলিম এরকম মধ্যে আবার ভাষারও কিছু পার্থক্য আছে, ঠিক আছে। এখন হিন্দু মুসলিম একই সমাজে থাকলেও হচ্ছে এখন মানে থাকতে থাকতে মিশে গেছে সংস্কৃতি, কিন্তু যদি আলাদা সম্প্রদায় দেখা হয় ভাষাও কিন্তু অনেক পার্থক্য হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে কি শ্রোতা, অর্থাৎ যে শুনছে। এবার যার সাথে কথা বলছি তার সঙ্গে কিন্তু কথা বলতে গেলে আমরা ভাববো যে আমি কার সাথে কথা বলছি। আমি টিচারের সাথে যেভাবে কথা বলবো সেভাবে নিশ্চয়ই বন্ধুদের সাথে কথা বলবো না, আবার নিশ্চয়ই ছোটো ভাই বোনদের সাথে কথা বলবো না একই রকমভাবে। ভাষার যে পার্থক্যটা হচ্ছে, এটা কিন্তু ভাষা বিজ্ঞানের বর্ণনাত্মক ভাষা বিজ্ঞানের কাজ। আর কি, আর হচ্ছে উপলক্ষ, অর্থাৎ কোন উপলক্ষে আমি কথাটা বলছি। অনুষ্ঠান মানে উপলক্ষ, ঠিক আছে। এবার মনে করো কোন উপলক্ষে, ধরো যেখানে কোনো একটা বক্তৃতা দিতে যাওয়া হয়েছে, কোনো বক্তৃতা দিচ্ছে, বক্তৃতার যে ভাষাগুলো হবে, একটা সাধারণ গল্প করছি তার যে ভাষাগুলো, এর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে, এটাকে উপলক্ষ বলা হয়, ঠিক আছে। উপলক্ষ বা সেটিংস,
আচ্ছা, তবে এই যে শ্রেণীকক্ষের ভাষা, ঝগড়া করার সময় ভাষা আলাদা হয়ে যায়, আইনের সময় আইন কারণের ভাষা আলাদা, খবরের কাগজের লেখার ভাষা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। হ্যাঁ, এই যা উপভাষা মানে আঞ্চলিক যে উপভাষাগুলো রয়েছে এগুলোর মধ্যেও এর বিভিন্ন রকম প্রভেদ পাওয়া যায়। আচ্ছা, এই যে এর মধ্যেও আর ভাগ আছে, একটা হচ্ছে রেজিস্টার, মানে কি এই যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়, চেঞ্জ হয়, এটাকে বলা হচ্ছে রেজিস্টার। ঠিক আছে। আবার কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে, মানে কি কথা বলতে গেলে সে যে পদ্ধতিটা ব্যবহার করছে সেই পদ্ধতিটা হচ্ছে ভাষার কোড। ঠিক আছে। আর এই যে পদ্ধতির বদল করছে, এখন এখানে যেভাবে কথা বলছে সে অন্য জায়গায় গিয়ে একই একই মানুষ অন্যরকমভাবে কথা বলছে, তাই তো? মানুষটা কিন্তু একই, কিন্তু ধরনটা পাল্টে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কোড বদল। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে লেখানো হলো, এই পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন বাকিটা শেষ করে দেবো। হ্যাঁ।